রহিম সাহেব একজন অতি সাধারণ মানুষ। সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন, নিয়ম মেনে চলেন, কোথাও অন্যায় দেখলে প্রতিবাদও করেন। কয়েক বছর পর তিনিই হয়ে ওঠেন একটি বড় প্রতিষ্ঠানের প্রধান। কিন্তু ক্ষমতা পাওয়ার পর থেকেই রহিম সাহেব বদলে যেতে শুরু করেন। এখন আর কোনো ধরনের সমালোচনায় রহিম সাহেব সহ্য করতে পারেন না। নিজের প্রতিটি সিদ্ধান্তই তার কাছে সঠিক বলে মনে হয়। তিনি এখন আর কোনো নিয়মের তোয়াক্কাই করেন না। তাহলে প্রশ্ন হলো, ক্ষমতা কি মানুষকে বদলে দেয়, নাকি যারা আগে থেকে ক্ষমতালোভী বা নৈতিকভাবে আপোষপ্রবণ তারাই একসময় ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়? এটি শুধু রাজনীতির প্রশ্ন নয়, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানেরও বহু পুরানো এক বিতর্ক। চলুন দেখা যাক গবেষণা কি বলছে। ব্রিটিশ ইতিহাসবিদ লর্ড অ্যাক্টনের একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। অর্থাৎ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর সীমাহীন ক্ষমতা মানুষকে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু একটি বিখ্যাত উক্তি, নাকি এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে? এই বিষয় নিয়ে বহু বছর ধরে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক ড্যাচার কেল্টনার। 2003 সালে তার প্রকাশিত পাওয়ার অ্যাপ্রোচ অ্যান্ড ইনহিবিশন গবেষণাপত্রে তিনি দেখান, মানুষ যখন ক্ষমতা পায় তখন তার আচরণে ধীরে ধীরে কিছু সাধারণ পরিবর্তন দেখা দিতে পারে। যেমন অন্যর অনুভূতির প্রতি সংবেদনশীলতা কমে যেতে পারে, নিজের সিদ্ধান্তের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হতে পারে, ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে, সমালোচনা শোনার আগ্রহ কমে যেতে পারে, এমনকি একসময় নিজের অজান্তেই মনে হতে পারে নিয়ম কানুন যেন তার জন্য নয়, এগুলো শুধু সাধারণ মানুষের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তনগুলো সাধারণত একদিনে ঘটে না। ক্ষমতার সঙ্গে সঙ্গে এগুলো ধীরে ধীরে জমতে থাকে, আর একসময় ক্ষমতা মানুষের চিন্তাভাবনা ও আচরণ দুটোই বদলে দিতে পারে। ড্যাচার কেল্টনারের একটি পরিচিত পরীক্ষার কথা বলা যাক। ক্ষমতার অনুভূতি মানুষের আচরণে কতটা প্রভাব ফেলে সেটি বোঝার জন্য তিনি ও তার সহকর্মীরা একটি সহজ কিন্তু চমৎকার পরীক্ষা পরিচালনা করেন। এ পরীক্ষায় 3 জন অংশগ্রহণকারীকে একটি ছোট ছোট দলে ভাগ করা হয়। এরপর সম্পূর্ণ এলোমেলোভাবে তাদের একজনকে দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয়। অর্থাৎ তিনি অন্যদের চেয়ে বেশি যোগ্য ছিলেন বলে নেতা হয়েছেন এমন নয়, বরং কেবল ভাগ্যের কারণেই নেতৃত্বের ভূমিকা পান। কিছুক্ষণ পর গবেষকরা তাদের সামনে 4টি কুকি বা বিস্কিট এনে রাখেন, অথচ সেখানে মানুষ ছিল মাত্র 3 জন, মানে একটি কুকি বাড়তি ছিল। কিন্তু প্রশ্ন হলো, বাড়তি কুকিটি কে নিবে? গবেষকরা লক্ষ্য করেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাড়তি কুকিটি খেয়ে ফেলেন দলনেতা নিজেই। শুধু তাই নয়, অনেক সময় তিনি সেটি এমন স্বাভাবিক ভঙ্গিতে নেন যেন বাড়তি সুবিধাটি তারই প্রাপ্য। অবশ্য এই পরীক্ষারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি ছিল একটি নিয়ন্ত্রিত ল্যাবরেটরি পরীক্ষা এবং অংশগ্রহণকারীর সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল। তাই শুধু এই একটি পরীক্ষা থেকেই মানুষের আচরণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তবে এই পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত দেয়। ক্ষমতা যতই ছোট হোক না কেন, তা অনেক মানুষের মধ্যেই ধীরে ধীরে আমি একটু বেশি পাওয়ার যোগ্য এমন এক মানসিকতা তৈরি করতে পারে। ক্ষমতা মানুষের আচরণ কতটা বদলে দিতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতে 1971 সালে একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডো। এটি ইতিহাসে স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট নামে পরিচিত। গবেষণার উদ্দেশ্য ছিল একটি প্রশ্নের উত্তর খোঁজা, মানুষ কি জন্মগতভাবেই নিষ্ঠুর, নাকি কোনো নির্দিষ্ট সামাজিক ভূমিকা এবং ক্ষমতার অবস্থানে গেলে তাদের আচরণ বদলে যায়। এই পরীক্ষায় একদল মানসিকভাবে সুস্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এলোমেলোভাবে 2 ভাগে ভাগ করা হয়। এক দলকে দেওয়া হয় রক্ষীর ভূমিকা, আর অন্য দলকে বন্দির ভূমিকা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে একটি কৃত্রিম কারাগার তৈরি করে সেখানে তাদের কয়েকদিনের জন্য রাখা হয়। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। অনেক রক্ষী বন্দির সঙ্গে অপমানজনক ও কর্তৃত্বপূর্ণ আচরণ করতে শুরু করেন। অন্যদিকে অনেক বন্দী মানসিক চাপ, অসহায়ত্ব এবং হতাশায় ভেঙে পড়েন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠে যে 2 সপ্তাহ চলার কথা থাকলেও মাত্র 6 দিনের মাথায় পরীক্ষাটি বন্ধ করে দিতে হয়। তবে এই গবেষণাটি নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা হয়েছিল। সমালোচকদের মতে গবেষক ফিলিপ জিম্বার্ডো কিছু রক্ষীকে পরোক্ষভাবে কঠোর আচরণ করতে উৎসাহ দিয়েছিলেন। এছাড়া নমুনার আকার ছোট ছিল, পরীক্ষাটি পুনরায় একই ফলাফল সহ সফলভাবে করা যায়নি এবং গবেষণার নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তাই আজ অধিকাংশ মনোবিজ্ঞানী এই পরীক্ষাকে চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়, বরং ক্ষমতা, সামাজিক ভূমিকা এবং পরিস্থিতি মানুষের আচরণকে কিভাবে প্রভাবিত করতে পারে তার
একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচনা করে। তাই সব বিতর্কের পরও এই পরীক্ষাটি একটি বিষয় আমাদের ভাবতে বাধ্য করে। ক্ষমতা শুধু মানুষের হাতে কর্তৃত্বই দেয় না, কিছু পরিস্থিতিতে সেই কর্তৃত্ব তার আচরণকেও অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে। এতক্ষণ মনে হচ্ছিল ক্ষমতাই সব সমস্যার মূল, কিন্তু আরেকটি প্রশ্ন আছে, সবাই কি ক্ষমতার শীর্ষে পৌঁছাতে পারে, বা সবাই কি সেখানে পৌঁছাতে চায়? উত্তর হলো না। মনোবিজ্ঞানে একটি পরিচিত ধারণা আছে যাকে বলা হয় ডার্ক ট্রায়াড। এই ডার্ক ট্রায়াড তিনটি বৈশিষ্ট্যের মিশ্রণ। প্রথমত নার্সিসিজম, অর্থাৎ নিজেকে সবার চেয়ে বড় ভাবা। দ্বিতীয়ত ম্যাকিয়াভেলিয়ানিজম, মানে লক্ষ্য অর্জনে অন্যকে ব্যবহার করতে দ্বিধা না করা। আর তৃতীয়ত সাইকোপ্যাথি, অর্থাৎ অন্যের ক্ষতি করেও অপরাধবোধ না হওয়া। গবেষণা বলছে কর্পোরেট এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এর মানে সব নেতাই এমন তা নয়, কিন্তু কিছু মানুষ ক্ষমতার লড়াইয়ে বেশি কৌশলী, বেশি নির্দয়, আর তাই তারাই সহজে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। দুটো ব্যাখ্যাই আমরা দেখলাম। একটা বলছে ক্ষমতা মানুষকে বদলে দেয়, অন্যটা বলছে নির্দিষ্ট ধরনের মানুষই ক্ষমতার দিকে এগিয়ে যায়। কেল্টনার একে বলেছেন পাওয়ার প্যারাডক্স। ব্যাপারটা এমন, প্রথমে কিছু মানুষ দক্ষতা, আকর্ষণ বা কৌশলের জোরে ক্ষমতার কাছে পৌঁছায়। এরপর সেই ক্ষমতাই ধীরে ধীরে তাদের আচরণ বদলে দেয়, আর সেই বদলে যাওয়া আচরণ আবার তাদের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। এভাবেই তৈরি হয় একটি ফিডব্যাক লুপ, যেখানে কিছু মানুষ নিজেদের দক্ষতা, আকর্ষণ বা কৌশলের মাধ্যমে ক্ষমতার কাছাকাছি পৌঁছায়, আর সেই ক্ষমতাই শেষ পর্যন্ত তাদেরকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। সমাজবিজ্ঞান বলছে ব্যক্তির চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রতিষ্ঠান বা ব্যবস্থা। দুটি দেশের কথা ভাবুন। একটি দেশে রয়েছে স্বাধীন আদালত, মুক্ত গণমাধ্যম, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং সরকারের নিয়মিত জবাবদিহিতা। অন্য দেশে আদালত সরকারের নিয়ন্ত্রণে, গণমাধ্যম স্বাধীন নয়, বিরোধী মত দমন করা হয়, আর ক্ষমতার অপব্যবহারের কার্যকর কোনো জবাবদিহিতা বা শাস্তি নেই। এখন প্রশ্ন হলো, কোন দেশে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি বেশি? উত্তরটা খুবই স্পষ্ট, দ্বিতীয় দেশে। তাই রাজনৈতিক বিজ্ঞানীরা বলেন শুধু ভালো মানুষ থাকলেই যথেষ্ট নয়, ভালো প্রতিষ্ঠানও দরকার। কারণ শক্তিশালী প্রতিষ্ঠান মানুষের স্বাভাবিক দুর্বলতাকে নিয়ন্ত্রণে রাখে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ কমিয়ে দেয়। তাহলে ক্ষমতা কি মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, নাকি দুর্নীতিগ্রস্ত মানুষই ক্ষমতার শীর্ষে পৌঁছায়? বর্তমান গবেষণা বলছে দুটোই সত্য। কিছু মানুষ আগে থেকে ক্ষমতার প্রতি বেশি আকৃষ্ট থাকে এবং যে কোনো মূল্যে সেখানে পৌঁছাতে চায়। আবার ক্ষমতায় পৌঁছানোর পর সেই ক্ষমতায় ধীরে ধীরে মানুষের চিন্তা, আচরণ আর সিদ্ধান্তকে বদলে দিতে পারে। তাই সমাধান শুধু একজন ভালো নেতা খুঁজে বের করা নয়, কারণ ভালো মানুষও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে পারেন। আসল সমাধান হলো এমন একটি রাষ্ট্র, প্রতিষ্ঠান আর ব্যবস্থা গড়ে তোলা যেখানে ক্ষমতা যার হাতেই থাকুক না কেন, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে না। শেষ পর্যন্ত ক্ষমতা মানুষকে পরীক্ষা করে, আর একটি শক্তিশালী প্রতিষ্ঠানও ঠিক করে দেয় সেই পরীক্ষায় কে কতদূর পর্যন্ত যেতে পারবে।